জরুরি ছিল না। কাজেই যখনই আপনি দেখবেন যে একটি যারা সামাজিক অর্থনৈতিক ভাবে একটু কম ক্ষমতাবান, তাদের বিরুদ্ধে দেখবেন পুলিশের যে হুঙ্কার সেটি বোধহয় অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, যেমন আপনি দেখবেন যে জিএমপি কমিশনার একটি বিবৃতি দিয়েছিলেন, প্রজ্ঞাপন জারি করেছিলেন যে শাহবাগ মোড় এবং সচিবালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ হওয়া যাবে না। কিন্তু তার দুদিন পরেই আমরা আবার দেখলাম যে এনসিপি তারা একটি বিবৃতি দিয়েছে তাদের অফিসিয়াল পেজে যে তারা সমাবেশ করছে বা করবে। তাহলে এটা কিন্তু আসলে একটা বিভাজন হয়ে গেল। আমরা যখন বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে বৈষম্যটা আসলে এখনো যদি থেকে যায় তাহলে তো সেটি কাজ হলো না। কারণ আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে তারা যে আন্দোলন করেছে বা ছাত্র অভ্যুত্থান হয়েছে বিষয়টি কিন্তু সেটি না, এটি একই সাথে সিস্টেমেরও, তাই না? সেই কারণেই তো আমরা সংস্কারের কথা বলছি যে বিভিন্ন সংস্কারের মাধ্যমে আমরা সিস্টেমটাকে ঠিক করব। এখন আমরা যদি দেখি যে বৈষম্য নতুন ভাবে হচ্ছে, নতুন উপায়ে হচ্ছে, আহ, যেমন সার্জিসের কথা বললেন যে তিনি 100টির বেশি গাড়ি নিয়ে শোডাউন করেছেন, আপা বলেছেন যে এটি উনি নীতিগতভাবে সমর্থন করেন না। এটার পেছনে যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থটি দিয়ে উনি যদি আজকে সেই শ্রমিকদের টাকা দিতেন, আমার মনে হয় ওনার হুম। ভোট ভোট এক- পেতে কোনো আসলে ওনার কোনো হুম। কমতি হতো না, উনি সবচেয়ে হুম। বেশি মানুষের মন জয় করতে পারতেন। তো বিষয়গুলো আসলে ম্যাচুরিটির, বিষয়গুলো আসলে মাথা ঠান্ডা রাখবার, বিষয়গুলো আসলে ক্ষমতা হাতে পেয়ে সেটিকে আমি কত ঠান্ডা ভাবে সুস্থির ভাবে আমি সেটিকে আসলে আমি ইমপ্লিমেন্ট করব সেটির প্রয়োজন। কারণ আমি যখন ক্ষমতায় থাকি না তখন আমি অনেক কথা বলতে পারি, আজকে আমি অনেক কথা বলতে পারি, আপা এটা হলো না কেন, আপা ওইটা হলো না কেন। কিন্তু যখন আমি ক্ষমতায় যাচ্ছি তখন কিন্তু আমাকে অনেক ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে, যেটির একটি আমার কাছে মনে হচ্ছে একটু অভাব রয়েছে। আরেকটি বিষয় আমি একটু বলতেই চাই যে ট্যাগের যে রাজনীতি, আগে যখন আপনারা দেখবেন 16 বছর ধরে আমরা একটি ট্যাগের রাজনীতি দেখেছি, কিছু হলেই কেউ একজন জামাত হয়ে যাচ্ছে, কিছু একজন হলে কেউ একজন স্বাধীনতা বিরোধী হয়ে যাচ্ছে। এখন আবার দেখবেন উল্টোটা, কোনো কিছু হলেই আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের দোসর করছে। আহ সরকারের একটি কোনো মন্তব্য করলে হয়তো বা বলা হচ্ছে আচ্ছা তিনি তো বোধহয় আওয়ামী লীগের দোসর, উনি হয়তো বা টাকা খেয়েছেন। বা ধরেন ছাত্রলীগ যদি কোনো একটা, আমরা মনে করতাম যেটা ইন্ডেমনিটি আছে, তাদের একটু অজানা অদৃশ্য ইন্ডেমনিটি আছে, তারা যাই করবে না কেন তাদের হয়তো বা কিছু হবে না। এখন কি আসলে সেটির জায়গায় কি এই ছাত্র জনতা, তৌহিদি জনতা, এই বিষয়গুলো প্রতিস্থাপিত হচ্ছে কিনা? কারণ আপনি দেখবেন যে পুলিশের উপস্থিতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যে তখন সাধারণ মানুষ হিসেবে আমার কিন্তু অনেকটা ভয় লাগে। যে যেমন একজন ব্যক্তি আছেন যিনি লাইব্রেরিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একজন কর্মচারী, যিনি একজন ছাত্রীকে উত্ত্যক্ত করার জন্য তাকে হাজতে নেওয়া হয়। আপনি দেখবেন থানার ভেতরে 5 ঘন্টা, 6 ঘন্টা, সাত হুম। ঘন্টা ধরে লাইভ হয়েছে। আপনি আমাকে হুম। বলেন এটা কি কোনো, মানে এটা দেখে আপনার মনে হবে আমি কি কোনো সিনেমা দেখছি নাকি এটা আসলেই হচ্ছে, এটা কি আসলেই ঘটছে? মানে এটা কি সম্ভব? তারা লাইভ করছে, তার তার ইন্টারভিউ নিচ্ছে, আপনি বলেন হ্যাঁ আমি এই করেছি, আমি ওই করেছি। আমার মনে এটা হয় তো আসলে একটা থানায় তো হুম। এই ধরনের ঘটনা আসলে ঘটাটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং, যে তাহলে পুলিশ তাহলে আসলে কি করছিল? আমার মনে হয় যে হুম। ওয়ারা না। মানে ওয়ারা এই প্রশ্নগুলি ফরিদা আপাকেই করেছেন। যে ফরিদা আপা এটা একটু মন্তব্য হ্যাঁ, করবেন না, কিনা? আমি একটু মন্তব্য করতে চাই। জি, আমি জি। বিশেষ করে শেষের যে ঘটনাটার কথা বললেন যে একটা মেয়েকে উত্ত্যক্ত করার পর যখন নাকি থানায় নিয়ে গেছে, এরা এই যে সো কল্ড তৌহিদি জনতা, এগুলো মানে একেবারে মাস্তানি, এগুলো জনতা, এগুলো এগুলো যে সহ্য করেছে, আমরা কিন্তু এটা মানে ইন্টারনালি এটা অনেক প্রশ্ন তুলেছি। এগুলো অনেকে আমরা সহ্য করতে পারিনি, আমরা নিজেরাই ইয়ে করতে পারিনি। এখন সে তারা নাকি আজকে শুনলাম যে তারা নিজেদের নাম তৌহিদি জনতা থেকে ওলামা জনতা করছে। কিন্তু যত কিছু করুক, এই যে তারা কিছু সুযোগ নিচ্ছে, এই যে এই সময় মানে ধরেন আওয়ামী লীগ চলে গেছে, তারা ধরেন আমরা আগে বলতাম যে আহ, মানে ইয়েরা ধর্মনিরপেক্ষ বা ইয়েরা বেশি জায়গা করে নিচ্ছে, এসব ধর্ম মানছে না। কিন্তু এখন ধর্ম মানার কথা বলে অনেক ওলেমা নামধারী, আমি তাদের ওলামাও বলতে চাই না, তারা নারীদের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছে, আমি একদম পরিষ্কার কথা বলছি যে এটা আমি আমি তো ব্যক্তিগতভাবে কোনোভাবেই গ্রহণ করি না, প্রতিবাদ জানাই। এবং সরকারেও আমরা এটা ইন্টারনালি অনেক করছে। হ্যাঁ, এটা আমি ওয়ারাকে বলবো যে এই দুর্বলতা যে আছে এটা মেনে নিচ্ছে, কারণ এটা আমাদের যেটা অনেক সময় বলা হয় যে যদি বেশি, বিশেষ করে শ্রমিক আন্দোলনের সময় আমাদের কথা হচ্ছিল যে আমরা বলছি যে রাস্তাঘাট বন্ধ করে দিলে এটা
জনগণের ইয়ে হয় মানে ভোগান্তি হয় সেরকম করা যাবে না। বলতে গিয়ে আমরা যা করি সেটা আবার হয় কি যে শ্রমিকের উপর অত্যাচার হয়, হুম, হুম। শ্রমিকের উপর অত্যাচার হয়, তো সেজন্য আমরা ওটা করতে চাই না। তো সেজন্য এখন মাঝে মাঝে অ্যাকশন নিতে গিয়ে এরকম হয় যেটা আসলে ক্ষমতার মানে ডেফিনিশনের মধ্যেই আছে আমার মনে হয়। ওরা তো নিশ্চয় হুম। অপরাধ বিজ্ঞান পড়েছেন, তা আরো ভালো বলতে পারবেন। আমি সরকারে থাকলেও আমি এটা বলবো যে ক্ষমতার প্রয়োগ যখন একটা সিস্টেমের অংশ হয়ে যায় সেখানে আপা এক ধরনের অবিচার হয়ে যায়। এটা আপা আমি আমি আপা কি আমি বলবো? আপনাকে আপনাকে পেয়েছি যখন আমি আপনাকে সরাসরি মানে ওয়ারাও বলেছেন, কিন্তু আমি একটু সরাসরি প্রশ্ন করি যে ব্যাপারটা কি এরকম যে আসলে আপনাদের তো আসলে এইখানে আসার, আপনারা যে জোর করে এসেছেন বা আপনারা যে অনেকদিন থেকে যেতে চান সেরকম কোনো ইচ্ছা আপনাদের কখনোই আচ্ছা, না আপনাদের ছিল না? আমি একটা জিনিস জি, বলার প্রথম কথা একটু আসি। জি, বলা যে বললে যে নির্বাচিত সরকার, ইভেন আপনিও বলেছেন যে জি, নির্বাচিত সরকার বনাম আমরা। জি। আমি মনে করি যে নির্বাচিত সরকার আম, হলে এটা ঠিক যে তাদের ভোটারদের ব্যাপারটা একটা থাকে। হুম, আমাদেরকে অনির্বাচিত বলাটা আবার আমি মানতে রাজি না। হুম, আম, কারণ আমরা একটা গণ অভ্যুত্থানের পরে আমরা বিপ্লবী সরকার হতে পারিনি, হুম, কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরের আহ, সরকার, যেটাতে আমাদেরকে যারা বসিয়েছেন এটা আমাদের হুম। ইচ্ছাকৃতভাবে আমরা আসিনি। ছাত্ররা যারা আন্দোলন জি। করেছেন তারা আমাদেরকে যখন বসিয়েছেন তাদের নির্বাচনে আমরা না জি এসেছি, আপা, আমি বলবো। আপনারা বরং শিব, হ্যাঁ। আপনারা বরং বাইবেলে সে চোজেন ওয়ান, আপনারা এবার দি চোজেন ওয়ান। তো না, চোজেন ওয়ান না, কিন্তু কথা হলো যে না, এটাতে আমি হাসতে চাই না। এই জন্য যে আমরা অনির্বাচিত মানে না, নির্বাচনের প্রসঙ্গটা যে গণতন্ত্রের প্রশ্নে আসে বারবার, যে নির্বাচন করলে গণতান্ত্রিক বা গণতন্ত্র রক্ষা হবে, এটা থেকে বেরিয়ে এসে একটু যদি আমরা রাজনীতি করার কথা বলি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলি, তাহলে আমাদের ভূমিকাটা, আমাদের দায়বদ্ধতা পুরাটা গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল আ- জনগোষ্ঠীর জন্য। আপা কাজে আপা আমাদের আপা আমি একটু আপা কনস্টিটিউয়েন্সিটা আমি অনেক বড়। আপা আমি একটু আমার কেসটা বলি। আমরা দেখেছি যে এইখানে গণতন্ত্রের নামে যারা সোকল নির্বাচিতও ছিল, আমি যদি 2001 থেকে 6 বিএনপিকে বলি, 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে বলি, 2008 থেকে 13 আওয়ামী লীগ সরকারকে বলি, যারা নির্বাচিত ছিল তারা একটা পপুলিস্ট জায়গা থেকে আসলে বলে যে গণতান্ত্রিকভাবে তাদের এটা চাইতেছে, সেই জন্য তারা এটা করতে বাধ্য হচ্ছে বা তারা এটা করতে পারছে না, এরকম একটা জায়গা বলে। কিন্তু আমি গণতন্ত্রের চর্চা হিসেবে বুঝি আপনি সবচেয়ে ভালনারেবল অংশকে আপনি রক্ষা করবেন, আপনি পপুলিস্ট জায়গা থেকে মানে ন্যায়কে বাধা দিবেন না। কারণ আমরা অনেকেই গণতন্ত্র বলতে বুঝি আমাকে লাইনে দাঁড়াইতে হবে না, আমি একটা স্পেশাল কাজ করতে পারবো, সেই জায়গা থেকে সেইটার ক্ষেত্রে আপনাদের তো ওই অসুবিধা থাকার কথা না, যেটা আসলে সোকল নির্বাচিত এদের থাকে যে না আমরা তো পরের বছরকে ভোট চাইতে হবে, আমার একটা ভোট ব্যাংক লাগবে। কিন্তু আপনারাও যেন পপুলিস্ট জায়গাতেই আটকে থাকেন, সেরকম হয় কিনা আপা? না, এটা এটা তো কিছুটা তো হয়ে যায়, এটা একেবারে অস্বীকার করা যাবে না। কিন্তু আমি একটু বলতে চাই যে আমরা কি গত 15 বছর নির্বাচন বলেও কি কিছু ছিল? গণতন্ত্র বলে তো কিছু কিছু ছিল ছিল না। না, না কাজে কিছু ছিল না। ফ্যাসিবাদের যে একটা সময় পার করে আমরা এসেছি, হুম, হুম। এতে কিন্তু অনেক কিছু গুলিয়ে গেছে, মানে কার কি ভূমিকা কি আমি এজন্য বলছি যে আমরা এক একজন এক এক ভাবে হয়তো দেখছি। আমাদের উপদেষ্টা পরিষদ নিয়ে গঠিত যে সরকার, তার মধ্যেও হয়তো আমরা অনেকে অনেকভাবে দেখছি। একটা যেটা হয় কি, আমরা পপুলিস্ট দেখতে গিয়ে আমাদেরকে দ্রব্যমূল্যের কথাটা আগে ভাবতে হয়, হুম, আমাদেরকে যেমন শ্রমিকদের কথাটা আগে ভাবতে হয়। যে আমরা প্রচুর তর্ক করি যে শ্রমিকের কেন বেতন দেওয়া হবে না, হুম। বেক্সিমকোর কারণে প্রচুর শ্রমিকরা পাচ্ছে না, ওরা টাকা পাচার করে দিচ্ছে, মালিকরা টাকা পাচার করে দিচ্ছে, কিন্তু শ্রমিকের বেতন দেবে না। এই যে ঘটনাগুলো ঘটছে, কারণ ফ্যাসিবাদ কিন্তু এখনো পুরোটা যায়নি, তো এটা তো আমাদের মনে রাখতে না হবে। আপা, যায়নি। আমরা কি ফেসিবাদের আড়ালটা নিতে পারবো যখন আমরা দেখব যে নতুন রাজনৈতিক দলগুলো সেই পুরনো ব্যবসায়ী সম্প্রদায় থেকেই টাকা নিচ্ছে, তাদের নাম গোপন এটাই। করছে, আপনি কি তাদের আর কোনোদিন বিচার করতে পারবেন? পারবেন না তো আর। না, 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 সেটা হলো সবচেয়ে দুঃখজনক। আমি আর একেবারে আজকে খোলামেলা ভাবে
দুঃখ প্রকাশ করছে এবং এমনকি নিন্দা জানাচ্ছি আহ, যে সেই কর্পোরেট গ্রুপের কাছ থেকে যারা একটি ভূমিদস্যু, যারা রাইট, নারী হত্যাকারী, নারী ধর্ষণকারী, জি, যারা জনগণের হুম, এত মানে ভোগান্তির কারণ, তাদের কাছে যারা টাকা নেয় হুম। তারা কোনো মতে জনগণের বন্ধু হতে পারবে না। আমাদেরকে অধ্যাপক ওয়ারাও বলতে চাইছেন কিছু, জি আপনি বলবেন, জি। খান ভাই, আমি এই প্রসঙ্গে একটু বলতে চাইছিলাম যে টাকা নিতে তো হয়, আসলে এটা রাজনীতি করতে হলে একটি রাজনৈতিক দলকে আসলে বিভিন্ন সোর্স থেকে টাকা নিতে হয়, সেটিও আমি বুঝলাম। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যখন যাদের মালিকদের টাকায় পাঁচতারা হোটেলে রাজনীতিবিদদের খাওয়াবেন, আর যারা আহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদেরকে খাওয়াবেন সোহরাওয়ার্দ দিতে, তখন বিষয়টা অনেক বেশি বৈষম্যমূলক হয়। আমি বারবার বলছি যে বৈষম্যহীনতার কথা বলে আমি বৈষম্য যখন করি তখন এটা চোখে বেশি লাগে। আরেকটি কথা একমত। আপনি বলছিলেন যে, থ্যাংক ইউ, আরেকটি কথা আপনি বলছিলেন যে পপুলিস্ট হওয়ার যে বিষয়টা, পপুলিস্ট হওয়ার যেটা আপাও বললেন যে হ্যাঁ কখনো কখনো আসলে তো এটা হয়ে যায়। যেমন আমি একটু বলতেই চাই যে নারীর এবং শিশুর বিরুদ্ধে সহিংসতার যে বিষয়টি গত প্রায় 1 মাস ধরে আমরা এটি নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, কথা হচ্ছে, এবং আপনি জানেন যে খুবই সম্প্রতি একটি অধ্যাদেশ করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনকে সংশোধন করে। সেখানে আমি বলতেই চাই যে সেখানে একটি কথা এসছে যে আলাদা করে একটি 9-এর খ যোগ করা হয়েছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কারোর সাথে যৌন সম্পর্ক হয় তাহলে পরবর্তীতে যদি বিয়ে না হয় সেক্ষেত্রে সেটি ধর্ষণ বলে বিবেচিত হবে। আমার কাছে এটি খুবই একটি পপুলিস্ট চিন্তা থেকে করা একটি আইন মনে হয়েছে। একই সাথে আমি একটু বলতে চাই, বলা হয়েছে যে তদন্ত 30 দিন আগে হতো, এখন 15 দিনে করতে হবে, বিচার 180 দিনে ছিল, এখন 90 দিনে করতে হবে, এই সময়ের মধ্যে জামিন দেওয়া যাবে না। এবং এক্ষেত্রে আরো বলা হয়েছে যে আহ মৃত্যুদণ্ড তো অবশ্যই পরিবর্তিত হয়নি। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে এখানে 32 কতে বলা হয়েছে যে প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা না করার সিদ্ধান্ত তদন্ত কর্মকর্তা নিতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি নারীর বিরুদ্ধে সহিংসতাকে প্রতিরোধ করতে গিয়ে আমি হয়তোবা পুরুষদের প্রতি অনেকখানি অন্যায় করে ফেললাম। কাজে একজনের প্রতি ন্যায় করতে গিয়ে আরেকজনের প্রতি আমি যদি অন্যায় করে ফেলি তখন কিন্তু আসলে ওই আবার সে বৈষম্য চলে আসছে, কারণ মৃত্যুদণ্ড না, দিয়ে কখনো ধর্ষণকে কমানো যায় না। ফরিদা ফরিদা আপা মনে হয় জি, এটা নিয়ে বলবেন কিছু একটা, জি, এটা নিয়ে আমি বলবো, জি, কারণ এটা আমাদের জি, যে এবার আসলে যে মাগুরায় আসিয়ার যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু সারা বাংলাদেশকে একদম কাঁপিয়ে দিয়েছে। আমি আসিয়ার লাশ নিয়ে তার মায়ের সাথে আমি গেছিলাম, মাগুরা গেছিলাম, আমি তার মায়ের বিলাপ শুনেছি। এবং মানে এটা যে কি পরিমাণ কষ্টকর, একটা শিশুকে এভাবে ধর্ষণ করতে পারে। তো এই সময় যে আন্দোলনটা এবং কিছু মব জাস্টিস, কিছু মেয়েদেরকে হেনস্থা করার ঘটনা ঘটার পরে অনেক আন্দোলন হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে নারী মানে নির্যাতন বিরোধিতা করতে গিয়ে মানে একটু অনেক বেশি দাবি করা হয়েছে যে এক্ষুনি আইন বদলাতে হবে, এক্ষুনি এ করতে হবে। এর কারণে একটা চাপ ছিল যে দ্রুত মানে শাস্তি দেওয়ার জন্য, দ্রুত বিচার করার জন্য কিছু আইন পরিবর্তন করা। সেটা আমরা এইভাবে পরিবর্তন করলেও আমরা কিন্তু একটা চিন্তা করছি যে এরপরে আমরা মতামত নিয়ে আরো আমরা যদি আরেকটু ভালো করতে পারি। আপা আপনার এটা মনে আমরা হয় করব। কিনা, আপা আপনার কিন্তু মনে হয় কিনা, আমি জাস্ট একটু না, আমি জানার জন্য, শেষ করি, জি আমি আপা, একটু শেষ জি করি আপা এটা। বলেন, জি আপা বলেন। ওয়ারার যে 9-এর খর কথাটা বললো, এটা পুরুষদের বিরুদ্ধে বলার জন্য না। ওয়ারা এটা প্রচুর, আপনি পত্রিকায় শিরোনাম দেখবেন যে গ্রামের একেবারে সাধারণ, এটা আসলে শহরে বা মানে মধ্যবিত্তদের কথা বলা হচ্ছে না এখানে, গ্রামের একেবারে নিরীহ কতগুলি মেয়েদেরকে এরকম বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে, ওই বিয়ের কথাই পরে থাকে না, পরে ওকে ধর্ষণ করে ছেড়ে দেয়। তো এখানে আসলে কোনো ছেলের বিরুদ্ধে করার জন্য না, ওইরকম প্রভিশনটাকে রেখে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং আরো হবে। কিন্তু আমরা এইটুকু মনে করি যে ধর্ষণ তো অনেকগুলো ব্যাপার আছে। অনেক সময় দেখেন বলে যে মেয়েরা কাপড়টা ঠিক মতো পরেনি, ওদিক দিয়ে গেল কেন, এই করলো কেন, ওই ছেলের সাথে তার ভাব ছিল, এই যে কথাগুলো আসে, বলে যে সে তো সম্মতিতে গেছে। ধর্ষণ মানেই তো অসম্মতি, ধর্ষণ তো কোন আপা যৌনকর্মে অসম্মতি আপা মানেই তো ধর্ষণ। আপা আমি একটা সরল প্রশ্ন করি আপা, যে হ্যাঁ, বিয়ের প্রলোভন দেখায় হোক আর তাজমহল দিয়ে দেওয়ার প্রলোভন দেয়া হোক, ধর্ষণ তো ধর্ষণ, ধর্ষণ তো ধর্ষণ, ধর্ষণ কিন্তু উইদাউট কনসেন্ট এই জিনিস করা মানে ধর্ষণ। তো সেইটা ধর্ষণ সেটালে বিয়ার without প্রলোভন consent দিয়ে এর আমি মধ্যে এটা আসে।
এটা বিয়ের না প্রলোভনটা না এখানে বিয়ের কোত্থেকে আসলো? কিন্তু বিয়ের না প্রলোভন এটা বা বিয়ের কথা বলে দুইজন পূর্ণবয়স্ক মানুষের পূর্ণ সম্মতিতে অনেক কিছুই হইতে পারে, সেইটা তো আর ধর্ষণ বিবেচিত হবে না, সেটা তো পূর্ণ আলাদা জিনিস। আমি না না এখানে আমি একটু ক্লিয়ার করি, জি। এটা কিন্তু দুইজন পূর্ণবয়স্কর মধ্যে হয় না অনেক সময়। এটা হয় কি যে একজন হয়তো 18 বছরের ঊর্ধ্বে, আরেকজন হয়তো 16 বছরের কম। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে যেখানে সম্মতিরও প্রশ্ন নাই। কিন্তু অপরাধ বিজ্ঞানী তো বলবেন 18 বছরের নিচে যে সে তো সম্মতি দিতেই পারে না, দিলেও দিতে পারে না। দিতেই পারে আমি না, সেজন্য তো আমি এটাই সে বলতে চাইছিলাম জি। যে হুম আমাদের যে আইনটা যদি এরকম হতো যে সেখানে নাবালিকার কথা বলা হতো স্পষ্ট ভাবে, যে বলা 18 আছে বলা বছরের, আছে। না আপা এখানে বলা আছে 16 বছরের উপরে যে কারো সাথে তার সম্মতি যদি থাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে পরবর্তীতে চাইলে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। আমি না কেন না এই না কথাটি বললাম যে পুরুষের এগেনস্টে এই কথাটি কেন বললাম, যে আপা আমাদের কিন্তু মিথ্যা মামলার প্রচুর ঘটনা আছে। আমি বলছি না যে সবাই মিথ্যা মামলা করেন, আছে। এক দুই হচ্ছে আমার যে জায়গাটিতে কনসার্ন ছিল যে আমরা যদি বলতাম যে সাবালিকা নয়, যিনি নাবালিকা, তার সম্মতি নিয়েও যদি কেউ মানে যৌন সম্পর্ক করেন, সেটি পরবর্তীতে ধর্ষণ হতে না পারে। না কিন্তু এটা মুশকিল এটা হচ্ছে এটা এটাই ছিল মানে আসলে আপা এখানে বলা আছে 16 পরবর্তীতে বছরের ঊর্ধ্বে। আমার মনে ঊর্ধ্বে হয় আমার মনে হয় যে কিন্তু না আমার এটা আমার মনে হয় যে ফরিদা আপা। এটাতে মূলত জি। মূলত কিন্তু আসলে যেসব মেয়েদেরকে ইয়ে করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এমনকি মানে 16 বছরের ঊর্ধ্বেটা আসলে কমই ছিল, ওটা হুম। পরে হয়তো শোধরানো হয়নি। আসলে মেইনলি হলো যাদেরকে একদম ফুসলিয়ে ফাসলিয়ে একদম মানে কিশোরী মেয়ে, ওদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারপর তখন ও জানে যে ওকে বিয়ে করবে বলে নিয়ে গেছে, কিন্তু আসলে এটা করে। এটা ওকে, কিন্তু আপনি পত্রপত্রিকার রিপোর্টে প্রচুর আছে, বুঝতে প্রচুর। পারছি। আপা আছে। এবং এটা দেখে হ্যাঁ এটা জি। প্রচুর আছে, আ- সেটাকে অ্যাড্রেস করা হয়েছে। আমা- আমা- জি আমা- আমা- আমার আমার মনে হয় যে এবং এবং অধ্যাপক আরেকটা না না খালেদ জি। খালেদ আরেকটা অ্যাড করি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি ছিলেন, ওরা বলছে যে ওদের যে জেলা পর্যায়ের অফিসগুলো আছে, হুম হুম। যে শেল্টার হোমগুলোতে আছে, সেখানে যারা আসে বা অফিসগুলোতে যারা অভিযোগ করে, তাদের মধ্যে অনেকগুলো আছে যে মেয়েরা বলতে পারে না কোথাও, কিন্তু তারা বলছে আমাদেরকে এরকম নিয়ে গেছিল, আমাকে তারপর এরকম খারাপ ওকে কাজ করছে। তো ওকে এই যে এই ব্যাপারটা আছে এখানে, ছেলেদেরকে রক্ষা করার ব্যাপারটা, যে নিরীহ বা অপরাধী নয় তাকে রক্ষা করার ব্যাপার অবশ্যই দেখতে হবে, কিন্তু আমি মনে করি এটা আছে। আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমরা নিশ্চয়ই পরে আরেকটু বড় প্ল্যাটফর্মে আরেকটু বড় করে আলাপ করতে থাকবো, এবং এই আলাপটা আমরা জারি রাখবোই। তবে অধ্যাপক ওয়ারাকে ধন্যবাদ বিষয়টি তোলার জন্য, এবং ফরিদা আপাও আসলে অধ্যাপকের সঙ্গে পুরোপুরি প্রায় একমতই হলেন, কিন্তু তার পার্সপেক্টিভটাও একটু ব্যাখ্যা করলেন যে কোন জায়গার জন্য এটা কোনটা করা যায়। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই, যাওয়ার আগে আমরা একটু দর্শকদের কাছে একটু, উপদেষ্টাদের মধ্যে কার্যত যারা দেশ চালাচ্ছে তাদের মধ্যে স্পষ্টত কয়েকটি ভাগ রয়েছে, যাদের এক ভাগ একরকম মনে করছেন যে এই সরকারের মেয়াদকাল আরেকটু বাড়ানো উচিত, সেটা 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, আরো অনেক দিন হতে পারে। আরেক ভাগে তারা মনে করছেন যে না, দ্রুত নির্বাচন দেওয়া উচিত। আরেক ভাগে রয়েছেন আপনারা মনে করছেন যে না, আসলে সংবিধানে যথেষ্ট পরিমাণে সংস্কার এনে রাজনৈতিক দলগুলোকে বাধ্য না করা গেলে এই নির্বাচন আর কোনো কিছু মানে তৈরি করে না। আপা, এটা কি ঠিক? উপদেষ্টাদের মধ্যে কয়েকজন কয়েক রকম ভাবে বলছেন, সেজন্য নানা ধরনের দ্বিমত, ভিন্ন মত দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি করে ভাবলেন যে উপদেষ্টাদের মধ্যে কত ভাগ আছে? আমি বলে দেবো আপনাকে। আচ্ছা আপা, বললেন না আপনি কত ভাগ আছে এটা বললেন না, ভাগ আছে কিনা এটা বলেন। না, শোনেন, উপদেষ্টাদের মধ্যে বলে না, মানে সমাজেই কিন্তু নানা ভাগ আছে। হ্যাঁ, সমাজেই আমাদেরকে অনেকে বলে আপনারা 10 বছর থাকেন, ইউনূস সাহেবকে বলেন যে 10 বছর থাকতে, আমাদেরকে না বললেও মানে ইউনূস সাহেব 10 বছর থাকুক, 5 বছর থাকুক, এইটা কিন্তু কিন্তু ডক্টর ইউনূস পরিষ্কার একটা কথা আজকেও বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের, উনি কিন্তু আজকেও তার বক্তৃতায় পরিষ্কার বলেছেন যে আগামী 26 সালের মানে 25 সালের ডিসেম্বর অথবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তো কাজে এই কথা থেকে আর কে কোন ভাগে মনে করছে যে বেশি ইয়ে করা যাবে, সংস্কারের প্রশ্নে আমরা যেটা মনে করি যে যেসব সংস্কারগুলো মানে এখন করে ফেলা যাবে সেটা আমরা করবই, আর কিছু সংস্কারের কাজ এমন থাকবে যেগুলো নাকি হয়তো শুরু করে দেয়া যাবে, যেন রাজনৈতিক দলগুলো করে। কারণ রাজনৈতিক দলগুলো যদি
তাদের মানে এসে যদি মনে করে যে ওকে ঠিক আছে মাঝখানে কেউ ছিল ওদেরকে এখন সরিয়ে আমরা ভোট নিয়ে আসলাম, এখন আমাদের মতো করে আমরা চালাবো, এটা কিন্তু আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এবং আমাদেরও জনগণের কাছে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটাও রক্ষা করা হবে না। কাজে সংস্কারের ব্যাপারটা আমাদেরকে দেখতেই হবে এবং সেটা আমরা যতদূর সম্ভব আমরা এর মধ্যে করার চেষ্টা করব। কিছু কাজ হয়তো শুরু করে দেব, আর কিছু কাজ হয়তো আমরা আহ শেষ করতে যদি পারি করব। আমি আপা আপনাকে ধন্যবাদ। আমি একটু উম্মে ওয়ারা আপনার কাছে একটু আসতে চাই, দুটো বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। কথাটি আমরা তুলেছিলাম কিন্তু এটি নিয়ে আলোচনাটা হয় না, আপনার মানে আলোচনাটার পরিণতি পায় নাই। আপনার কাছে যেটি জানতে চাইবো যে সেটি হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সবসময় মনে রাখতে হবে, আমি তাকে কোট করছি, আমরা কিন্তু যুদ্ধ অবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। সেইটা জুলাই অভ্যুত্থান এই পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার বলা হচ্ছে একদিকে, কিন্তু আমরা দেখছি যে ছাত্র জনতার ব্যানারে মব তৈরি করে আগের ক্ষমতাসীনদের বা তাদের ঘরবাড়িতে আক্রমণ করা হচ্ছে। কখনো দেখছি যে আপা যাদের কথা বললেন তৌহিদি জনতার ব্যানারে মাজার জ্বালিয়ে দিচ্ছে, কাউকে কতল করতে হবে এই দাবি করা হচ্ছে প্রকাশ্যে। এসব ঘটনা আপনি কিভাবে দেখছেন? এই মব এবং এই তৌহিদি জনতা নিয়ে অন্তর্বর্তীকালের সরকারের অবস্থান কি সঠিক মনে হচ্ছে কিনা? কারণ আমি আপা নিশ্চয়ই এটা জবাব দিবেন, আপনার কথা আমি আগে শুনতে চাই। আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের যেটাকে আমরা আমাদের সাংবাদিকতার জার্গনে বলি মাল্টিপল এডিটোরিয়াল সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি। একটার জায়গায় একরকম, আরেকটার জায়গায় আরেক রকম, কোনো কনসিস্টেন্সি নাই। আপনি কি বলবেন আমাদের একটু, আপনার মতামত একটু শুনতে পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে সরকার, একজন যখন সরকারের দায়িত্বে থাকেন, একজন যখন সরকার প্রধান বা একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু চাইবো তিনি আমার নিরাপত্তা নিশ্চিত করবেন। যুদ্ধ অবস্থায় থাকি, শান্তি অবস্থায় থাকি, যে অবস্থায় থাকি, যিনি সরকার প্রধান তিনি যেমন তার অবস্থাটি ব্যাখ্যা করতেই পারেন, ঠিক তেমনি একজন সাধারণ জনগণ হিসেবে আমি কিন্তু আমার সর্বপ্রথমে চাইবো যে আমার অধিকারটি নিশ্চিত হোক। আপনি যে মব জাস্টিসের কথা বলছেন, আপনি দেখেন বাংলাদেশে, আমি যদি একটু আপনাকে প্রথম আলোর একটি 22শে মার্চের একটি রিপোর্ট আছে যেখানে একটু অপরাধ নিয়ে কিছু রিপোর্ট পরিসংখ্যান এসেছে, সেখানে বলা হচ্ছে যে গত 7 মাসে 13,496টি অপরাধ সংঘটিত হয়েছে, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, অপহরণ এইসব ক্ষেত্রে, ধর্ষণ, চুরি এসব ক্ষেত্রে, যেটি আগের